বন্ধুরা, আজকে আমরা দেখব একটি মেয়ের প্রাইভেট ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়। তারপর আশেপাশের সবাই সেই মেয়েটির কাছ থেকে সুযোগ নিতে চায়। মেয়েটি তার পরিবারকে জানায়, কিন্তু মান সম্মানের ভয় তারা তাকে চুপ করে থাকতে বলে। সে এত দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করার চিন্তা করে। এরপর মেয়েটি কি করবে? সে কি আত্মহত্যা করবে নাকি প্রতিশোধ নেবে? মুভির শুরুতেই আমাদের ম্যাট্রিক সেকেন্ডারি স্কুল দেখানো হয়। স্কুলের সমস্ত শিক্ষক হেড স্যারের কাছে এই বছরের স্পোর্টস ইভেন্ট বাতিল করার জন্য আর্জি করছিল, কারণ বিগত বছরের থেকে এই বছরের ছাত্রদের রেজাল্ট অনেক খারাপ হয়েছে এবং সামনে এক্সাম রয়েছে। তাই স্পোর্টস ইভেন্ট রাখলে তাদের মনোযোগ আরো নষ্ট হতে পারে। এই কারণে হেড স্যার অ্যানাউন্স করে এই বছরের স্পোর্টস বাতিল করা হলো। এই ঘোষণা শুনে ছাত্রদের মন খারাপ হয়। কিছু ছাত্র ওই সময় টয়লেটে যাওয়ার নাম করে একসঙ্গে কোথাও একটা বেরিয়ে যেতে থাকে। এতগুলো ছাত্রকে একসঙ্গে যেতে দেখে স্যাররা তাদের পিছু নেয়। ছাত্ররা এরপর স্কুলের ছাদে যায়। মারিমধ্যে স্যার তখন তাদেরকে ধরে আর জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করতে এসেছো? ছাত্ররা বলে, আমরা এখানে দেয়ালে কিছু লিখতে এসেছি। এরপর ছাত্ররা ওই দেয়ালের দিকে তাকালে দেখা যায় দেয়ালের উপরে লেখা রয়েছে ম্যাজিক ওয়াল। আর বিভিন্ন ছাত্র ওই দেয়ালে তাদের মনের কথা লিখে রেখেছে। স্কুলের হেডমাস্টার তাদেরকে জিজ্ঞাসা করে, সত্যি কি এই দেয়ালে যা লেখা হয় তা সত্য হয়ে যায়? তখন মারিমধ্যে স্যার বলে, স্যার এটা গুজব, এটা কখনোই সম্ভব নয়, আমি তা এখনই প্রমাণ করে দিচ্ছি। এরপর মারিমধ্যে স্যার ছাত্রদেরকে জিজ্ঞাসা করে, তোরা এখানে কি লিখতে এসেছিলে? ছাত্ররা তখন বলে, যেন এই বছরের স্পোর্টস ইভেন্ট বাতিল না হয়। মারিমধ্যে স্যার বলে, ঠিক আছে, তোরা এটা দেয়ালে লিখে রাখ, আর যদি এবছর স্পোর্টস হয় তাহলে তোরা আমাকে যে নামটা বলে ডাকিস সেটাই ডাকবে। এরপর স্কুলের পিটি স্যার কৃষ্ণ গোপালকে দেখানো হয়। গোপাল হেড স্যারের কাছে এসে বলে, স্যার আপনি কেন স্পোর্টস বাতিল করলেন? হেড স্যার বলে, বোঝার চেষ্টা করো। বাকি স্যারদের মনে হয় এই সময়টা নষ্ট করা ছাড়া আর কিছুই নয়, এতে ছাত্রদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। তখন পিটি স্যার বলে, মাত্র একদিনে কি আপনি পুরো বছরের পড়া ছাত্রদেরকে পড়াবেন? তাছাড়া অন্য কেউ যদি এই কথাটা বলতো তাহলে আমি মেনে নিতাম, কিন্তু আপনি একজন ভলিবল প্লেয়ার হয়েও এই কথাটা কিভাবে বলছেন আমি মানতেই পারছি না। এসব কথা শুনে হেড স্যারের মন গলে যায় এবং তিনি ঘোষণা করেন এবছর স্পোর্টস হবে। এরপর সেন কৃষ্ণগোপালের বাড়িতে শিফট হয়। এক জ্যোতিষী কৃষ্ণের মাকে ফোন করে জানায়, যে কয়জন মেয়ের কুষ্টি পাঠিয়েছেন তাদের সঙ্গে আপনার ছেলের কুষ্টি মেলেনি। আসলে কৃষ্ণের মা কৃষ্ণের বিয়ের জন্য মেয়ে খুঁজছিল। এখানে আমরা জানতে পারি কৃষ্ণের কুষ্টিতে একটা বড় দোষ আছে। তার বিয়ে না হওয়া পর্যন্ত সে যদি কোনো ঝামেলায় জড়ায় তাহলে তার প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর কৃষ্ণ স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কৃষ্ণের মা প্রতিদিনের মতো তাকে বলে, স্কুলে যাওয়ার পথে কোথাও দাঁড়াবি না, কোথাও ঝামেলা হলে সেটা এড়িয়ে চলবি এবং স্কুল ছুটি হলে সোজা বাড়িতে চলে আসবি। এরপর কৃষ্ণ পাশের বাড়ি একজন বোন নন্দিনীকে তার কলেজে নামিয়ে স্কুলে চলে যায়। কৃষ্ণ তার স্কুলের ইংরেজি টিচার বিনীতাকে অনেক পছন্দ করত এবং ঠিক একইভাবে বিনীতা ম্যাডামও তাকে খুব পছন্দ করে। তারা দুজন দাঁড়িয়ে কিছু সময় কথা বলছিল। ঠিক সেই সময় এক ব্যক্তি স্কুলের সামনে আসে এবং স্কুলের দারোয়ানকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে, কারণ দারোয়ান ওই ব্যক্তির কাছ থেকে কিছু টাকা নিয়ে সময় মতো ফেরত দিতে পারেনি। ঝামেলা দেখে বিনীতা বারবার কৃষ্ণের দিকে তাকাতে থাকে, কারণ সে ভেবেছিল কৃষ্ণ হয়তো লোকটাকে থামাবে, কিন্তু কৃষ্ণ সেখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল। দারোয়ান লোকটিকে বলে, আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। তবে লোকটি দারোয়ানের কোনো কথা না শুনেই তাকে চড় মেরে দেয়। এইবার বিনীতা আর সহ্য করতে না পেরে লোকটিকে বলে, আপনি এখানে ঝামেলা কেন করছেন? এখনই এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশের কথা শোনা মাত্রই লোকটি তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। বিনীতা কৃষ্ণকে বলে, তোমার সামনে এক ব্যক্তি বৃদ্ধ দারোয়ানের গায়ে হাত তুললো আর তুমি কিছু না করে চুপচাপ দাঁড়িয়ে দেখেছ। তখন কৃষ্ণ বলে, আমি একজন পিটি টিচার, কোন ফিল্মের হিরো নয়। তাছাড়া আমার মা বলেছে এসব ঝামেলা থেকে দূরে থাকতে হবে। এই সময় স্কুলের হেড স্যার এসে কৃষ্ণকে বলে, তোমাকে স্কুলের চেয়ারম্যান ডেকে পাঠিয়েছে। এরপর কৃষ্ণ এবং হেড স্যার দুজনেই চেয়ারম্যানের অফিসে যায়। চেয়ারম্যান কৃষ্ণকে একটা খবরের কাগজ দেখায়, যেখানে তাদের স্কুলের ম্যাজিক ওয়ালের খবর লেখা ছিল। চেয়ারম্যান বলে, তোমার এই আইডিয়ার জন্য স্কুলের সুনাম বেড়ে গেছে। এরকমের একটা আইডিয়া তোমার মাথায় কি করে এলো? তখন কৃষ্ণ বলে, স্যার, বাচ্চাদের মনে অনেক কিছুই থাকে, কিন্তু তারা কখনো প্রকাশ করতে পারে না, আর এর থেকে তাদের এনজাইটি, ডিপ্রেশন, এমনকি মেন্টাল ডিসঅর্ডার পর্যন্ত হয়ে থাকে। আর ঠিক এই কারণেই আমি ওই ম্যাজিক ওয়ালটা তৈরি করেছি, যাতে তারা তাদের মনের সমস্ত কথা ওই দেয়ালে লিখে রাখতে পারে। এতে লেখাগুলো সত্যি হয় কিনা তা জানি না, তবে এই দেয়ালে কিছু লেখার পর তারা তাদের মনে আলাদা একটা কনফিডেন্স পায়। এখান থেকে সিন পরিবর্তন হয়ে কৃষ্ণের বাড়িতে চলে আসে। নন্দিনীর বাবা কৃষ্ণের কাছে এসে বলে, নন্দিনীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার ফোনও বন্ধ আছে। এই কথা শুনে কৃষ্ণ নন্দিনীর বাবার সঙ্গে নন্দিনীকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর নন্দিনীর বাবার কাছে ফোন আসে, নন্দিনী বাড়ি ফিরে এসেছে। এরপর নন্দিনীর বাবা বাড়ি ফিরে দেখে বাইরে অনেকগুলো লোক জমা হয়ে আছে। সে ভেতরে ঢুকে দেখতে পায় সেখানে নন্দিনী দাঁড়িয়ে আছে, তবে তার জামা একদিকে ছেঁড়া এবং হাতে কিছু ছেঁড়া দাগ রয়েছে। নন্দিনী তার বাবাকে বলে, বাস স্ট্যান্ডে কিছু ছেলে আমার সঙ্গে অসভ্যতামি করেছে, চলো আমরা এখনই তাদের নামে কমপ্লেন করে আসি। কিন্তু নন্দিনী মা এইসবের জন্য তাকেই দায়ী করে, কারণ সে খোলামেলা ড্রেস পরে কলেজের ফাংশনে গিয়েছিল
আর নন্দিনীর বাবাও তাকে কোনো রকমের সাপোর্ট করে না। পরের দিন সকালে কৃষ্ণের মা কৃষ্ণকে বলে, আমার মনে হয় নন্দিনী কিছুদিন বাইরে যাবে না। তাছাড়া পাড়ার সবাই যেভাবে ওদের নামে বলাবলি করছে, ওরা হয়তো কোনো একদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। এই কথা শুনে কৃষ্ণের অনেক মন খারাপ হয়ে যায়। কিন্তু সে যখন ব্রাশ করছিল তখন বাড়ির ছাদে এসে দেখতে পায় নন্দিনী তার ভাইকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এটা দেখে কৃষ্ণ অনেক খুশি হয়ে যায়। তবে এর কিছুদিন পরে কেউ একজন নন্দিনীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় এবং সেটা খুবই দ্রুত ভাইরাল হয়ে যায়। অন্যদিকে বিনীতা কৃষ্ণকে তার বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যায়। কৃষ্ণ যেহেতু একটু ভীতু ছিল তাই বিনীতার বাবার তাকে পছন্দ হয় না, তবুও নিজের মেয়ের কথা ভেবে সে বিয়েতে রাজি হয়ে যায়। অন্যদিকে কৃষ্ণের মা জ্যোতিষীকে কৃষ্ণের কুণ্ডলী দেখালে জ্যোতিষী বলে, যে বিপদের জন্য তুমি এতদিন তোমার ছেলেকে সমস্ত ঝামেলা থেকে দূরে রেখেছিলে সেই বিপদের সূচনা হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিয়ে দাও। জ্যোতিষীর কথা শুনে কৃষ্ণের পরিবার পরদিনই বিনীতার বাবাকে ডেকে পাঠায়। কৃষ্ণের বাবা পাজি দেখে বলে, আগামীকাল একটা শুভ দিন আছে, এরপর একদম 1-1.5 মাস পর ভালো একটা দিন রয়েছে, তাই দুই পরিবার মিলে ঠিক করে কালকে দুজনের আশীর্বাদটা সেরে ফেলবে এবং বিয়ে হবে 1-1.5 মাস পরে। এই কারণে হাতে কম সময় থাকার কারণে তারা শপিং এ বেরিয়ে পড়ে। শপিং করার পর তারা যখন রাতে বাসায় ফিরছিল সেই সময় কৃষ্ণ লক্ষ্য করে নন্দিনী একা একা জিপি স্কুলের ভেতরে ঢুকে যাচ্ছে। সন্দেহ হওয়ায় কৃষ্ণ নন্দিনীর পিছু নেয় এবং স্কুলের ছাদে গিয়ে দেখতে পায় নন্দিনী আত্মহত্যা করার জন্য ছাদে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ চুপি চুপি পেছন থেকে তার কাছে গিয়ে তাকে টেনে নিচে নামায়। কৃষ্ণ নন্দিনীকে বলে, তুই কি পাগল হয়ে গেছিস? কি করছিস এসব? নন্দিনী বলে, কাল আমার মরিস্টের ভিডিও লিক হয়ে গেছে, আমি আর সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। কৃষ্ণ তাকে বলে, এতে তো তোর কোনো দোষ ছিল না, এটাকে একটা দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে যা। নন্দিনী বলে, আমাকে মা বাবা বাড়ি থেকে বের হতে বারণ করছিল, কিন্তু আমি যখন বাইরে বেরিয়ে তোমার হাসি মুখটা দেখি, বিশ্বাস করো অনেকটা আত্মবিশ্বাস ফিরে পাই। আমি ভেবেছিলাম সবাই হয়তো তোমার নজরেই আমাকে দেখবে, কিন্তু সবাই আমাকেই দোষারোপ করতে শুরু করে। যারা আমাকে চেনে না, আমার ব্যাপারে কিছুই জানে না, তারাও এই জন্য আমাকে দোষারোপ করতে শুরু করে। এরপর এক এক করে আমার সমস্ত কাছের মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়। এসব শুনে কৃষ্ণ তার হাতের একটা বালা খুলে নন্দিনীর হাতে পরিয়ে দেয় এবং তাকে বলে, তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, আর যখনই তোর কোনো সাহায্যের দরকার হবে তুই আমাকে বলিস। এরপর তারা দুজনে বাড়ি ফিরে আসে। পরের দিন কৃষ্ণ এবং বিনীতার আশীর্বাদের তোড়জোড় শুরু হয়ে যায়। কৃষ্ণ এবং বিনীতা যখন আশীর্বাদের জন্য যাচ্ছিল সেই সময় কৃষ্ণ লক্ষ্য করে নন্দিনীর বাবা কাউকে বলছে, তুমি ভুল নম্বরে ফোন করে ফেলেছ, তুমি যাকে চাইছো সে আমি নয়। কৃষ্ণ নন্দিনীর বাবার কাছে গিয়ে জানতে চায় কি হয়েছে। সে বলে, ফোনে কি বলছে তুমি একটু দেখো তো। কৃষ্ণ ফোনটা নিলে ওপাশ থেকে একজন বলে ওঠে, আমি থানা থেকে কনস্টেবল বলছি, নদীর ধারে একটা 21 বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু মেয়েটাকে শনাক্ত করা যাচ্ছে না। এর ব্যাগ থেকে যে আইডি কার্ডটা পাওয়া গেছে তাই থেকে আমরা এই নম্বরটা পেয়েছি, তোমরা যত দ্রুত সম্ভব এখানে এসে দেহটাকে শনাক্ত করে যাও। নন্দিনীর বাবা কৃষ্ণকে বলে, ও আমাদের নন্দিনী হতে পারে না। তখন কৃষ্ণ একটু ভেবে বলে, না না, ও আমাদের নন্দিনী হবে কেন? তবে থানা থেকে যেহেতু ফোন করেছে তাই দেহটাকে শনাক্ত করার জন্য আমাদের একবার যেতেই হবে। কৃষ্ণ এবং নন্দিনীর বাবা নদীর ধারে চলে যায়। কৃষ্ণ দেখে লাশটির হাতে তার ক্লিপটা রয়েছে, যেটা সে আগের দিন নন্দিনীকে দিয়েছিল। নন্দিনীর বাবা লাশটাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এই সময় এক জেলে কৃষ্ণকে বলে, মেয়েটির ব্যাগ থেকে একটা চিঠি পাওয়া গেছে, ওই চিঠিটা আমি একটা পুলিশ অফিসারকে দিয়ে দিয়েছি। কৃষ্ণ অফিসারকে চিঠির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তো কোনো চিঠি পাইনি। এরপর দেখা যায় এক হাবিলদার তার পকেট থেকে একটা চিঠি ঢুকিয়ে কোথাও একটা যাচ্ছে। কৃষ্ণের সন্দেহ হয়, সে মারিমুদু স্যারকে নিয়ে ওই হাবিলদারের পিছু নেয়। ওই হাবিলদার জিপি ইনস্টিটিউট কলেজের ভিতরে ঢুকে যায়। এরপর কৃষ্ণ যখন চেয়ারম্যান জিপির অফিসের দিকে যাচ্ছিল তখন সে দেখতে পায় ওই হাবিলদার চেয়ারম্যানের রুম থেকেই বেরিয়ে আসছে এবং তার হাতে একটা খাম ছিল। কৃষ্ণ চেয়ারম্যান জিপি রুমে ঢুকে তাকে বলে, স্যার এখানে পুলিশ কেন এসেছিল? ওই পুলিশের হাতে একটা খামও ছিল, তাহলে আপনি কি পুলিশকে টাকা দিয়েছেন? তখন জিপি বলে, তুমি এসব কি বলছো? কৃষ্ণ বলে, নন্দিনীর ব্যাগ থেকে যে চিঠিটা পাওয়া গেছে ওই চিঠিটা নিয়ে এসে আপনার কাছে এসেছিল, আর আপনি ওই চিঠিটার বদলে পুলিশকে টাকা দিয়েছেন। সত্যি করে বলুন তো কি লেখা আছে ওই চিঠিতে? তখন সে বলে, নন্দিনী কে? তার পিএস বলে, স্যার যেই মেয়েটা সুইসাইড করেছে তার নাম নন্দিনী। তখন সে বলে, পুলিশ নন্দিনীর খবর দিতে এসেছিল, আসলে আমাদের কলেজের নামটা যেন মিডিয়াতে না আসে, তাই পুলিশকে অন্য কলেজের নাম নিতে বলেছিলাম, এর জন্য ওকে টাকা কেন দিতে যাব? তখন কৃষ্ণ বলে, না স্যার, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি নিশ্চয়ই কোনো ভুল করছেন, আর এই জন্যই আপনি মূলত পুলিশকে টাকা দিয়েছেন। তখন চেয়ারম্যান রেগে গিয়ে বলে, তোর সাহস কিভাবে হয় আমার সঙ্গে উচ্চ গলায় কথা বলার? আমি চাইলে এখনই তোর দেহ থেকে মাথাটা আলাদা করে দিতে পারি। তুই ঠিকই দেখেছিস, আমি পুলিশকে টাকা দিয়েছি, আর তার বিনিময়ে ওরা আমাকে চিঠিটা দিয়েছে, তুই যদি কিছু করতে পারিস করে নে। এরপর চিঠিটা বের করে আর সেখানে লেখা ছিল, নন্দিনীর মৃত্যুর জন্য জিপি দায়ী, কিন্তু আমি কি করব? এটা বলে জিপি ওই চিঠিটা লাইটার দিয়ে পুড়িয়ে দেয়। এটা শুনে কৃষ্ণ অনেকটাই রেগে যায় আর রাগ করে জিপিকে একটা চর বসিয়ে দেয়। কলেজের কয়েকজন স্টাফ মিলেও তাকে কোনোভাবে আটকাতে পারছিল না। অবশেষে মারিমুদু স্যার কোনোভাবে কৃষ্ণকে টেনে বাইরে বের করে আনে। অন্যদিকে কৃষ্ণের মা খুব রেগে যায়, কারণ এতদিন যে ঝামেলাকে ভয় পেয়ে সে কৃষ্ণকে ঝামেলা মুক্ত করেছিল আর সে সেটাই করে ফেললো। তাছাড়া বিনীতার সঙ্গে তার আশীর্বাদটা সম্পূর্ণ হয়নি। তখন বিনীতার বাবা তাকে বলে, যেই ছেলে
ছেলে অন্য মেয়ের জন্য এত বড় ঝুঁকি নিতে পারে, তাহলে সেই ছেলে আমার মেয়ের জন্য সবকিছুই করতে পারবে। আমার মেয়ের বিয়ে আমি এই ছেলের সঙ্গেই দেব। বিনীতার বাবা যাওয়ার পর সেখানে জিপি আসে, তবে সে গাড়ি থেকে না নেমে তার পিএস কে দিয়ে নন্দিনীর ফটোতে শ্রদ্ধাঞ্জলি জানায়। পিএস নন্দিনীর বাবাকে বলে, তোমার একটা মেয়ে হারিয়ে গেছে তো কি হয়েছে, আর একটা মেয়ে তো আছে, তাকে আমাদের কলেজে ভর্তি করিয়ে দিও। তার সমস্ত খরচ আমাদের ইনস্টিটিউট বহন করবে। এবং সে নন্দিনীর বাবাকে 2 লক্ষ টাকা দিয়ে চলে যায়। যাওয়ার পথে পুলিশ অফিসার বলে, ক্রাইম স্পটে তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি, আর যে 4 জন ছেলে নন্দিনীর ভিডিও ভাইরাল করছিল তাদেরকে গ্রেপ্তার করে কেসটা ওদের নামে চাপিয়ে দিচ্ছে। এরপর পিএস বলে, স্যার মেয়ের বাবা এই কেস সম্পর্কে কিছুই জানে না, তবে প্রধান সমস্যা হচ্ছে পিটি টিচার। সেন এখান থেকে পরিবর্তন হয় একটা গ্যাংকে দেখানো হয়। তারা কৃষ্ণের বাড়ির সামনে ইচ্ছে করে গন্ডগোল করতে শুরু করে। গন্ডগোল শুনে কৃষ্ণ যখন বাইরে আসে তখন তারা কৃষ্ণকে মারধর করতে শুরু করে। কৃষ্ণ বুঝতে পারে এরা জিপির লোক। এরপর সে এক এক করে সমস্ত গুন্ডাদেরকে মারতে শুরু করে, যা দেখে তার মা অবাক হয়ে যায়। তবে নন্দিনীর বাবা এখানে কিছুই বুঝতে পারছিল না। তখন কৃষ্ণের বাবা তাকে সবকিছু বুঝিয়ে বলে। সবকিছু শুনে সে জিপির কাছে চলে যায় আর তার টাকাগুলো তাকে ছুঁড়ে মারে এবং বলে, আমি নন্দিনীকে হারিয়েছি আর কিছুদিন পর হয়তো ভুলেও যাব, কিন্তু আপনি সেদিন আমার বাড়িতে গিয়ে আমার আরো এক মেয়েকে আপনার কলেজে পাঠাতে বলেছিলেন, আমি আপনাকে এত সহজে ছেড়ে দেব না। এটা বলে সে পুলিশের কাছে চলে আসে এফআইআর লেখাতে। পুলিশ যখন শুনে এফআইআরটা হবে জিপির নামে তখন সে থানা থেকে বেরিয়ে যায় এবং তাকে বসতে বলে। আর নন্দিনীর বাবা সারা রাত ওই থানাতে বসে অপেক্ষা করতে থাকে। পরের দিন যখন থানায় আসে তখনও সেখানে নন্দিনীর বাবা এফআইআরটা লেখে না। এই সময় সেখানে কৃষ্ণ চলে আসে। কৃষ্ণ তাকে বলে, তুমি বেকার চেষ্টা করছো, এরা সবাই হচ্ছে জিপির চামচা। এটা শুনে ওই অফিসার অনেকটা রেগে যায় এবং কৃষ্ণকে একটা রুমে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সেখানে জিপি আসে আর সে আসা মাত্রই পুরো থানাটাকে খালি করে দেওয়া হয়। জিপি কৃষ্ণকে অনেকটা ধমকি দেয়। তখন কৃষ্ণ জিজ্ঞাসা করে, স্যার 8টা বেজে গেছে? তখন জিপি বলে, কেন তুই কি করবি? তখন পুলিশ বলে, স্যার বাইরে মিডিয়া লোক জমা হয়ে গেছে, এই ছেলে মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন করেছে আর বলেছে আপনি কি করছেন। এটা শোনা মাত্রই জিপির হুঁশ উড়ে যায়, তাই সে বাধ্য হয়ে কৃষ্ণকে ছেড়ে দেয়। অন্যদিকে কৃষ্ণের মা এসব ঝামেলা থেকে তার ছেলেকে মুক্ত করার জন্য অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে কৃষ্ণ বলে, আমি কোথাও যাব না, নন্দিনীর সাথে এত কিছু হয়ে গেছে তাও তুমি চুপ করে থাকবে? এখানে তার মা অবাক করা বিষয় বলে, কি হয়েছে তার সাথে? আজকাল প্রায় মেয়েদের সঙ্গে এমনটা হয়ে থাকে, তোর বোনের সাথেও এমনটা হয়েছে। তার বোন বলে, বাস স্টপে ছেলেরা ইচ্ছে করে আমাদের গায়ে এসে দাঁড়ায়, চলন্ত বাসে ইচ্ছে করে আমাদের গায়ে পড়ে যায়, এগুলো আমাদের সঙ্গে রোজই হয়। এখানে উপস্থিত আরো মহিলারা তাদের সঙ্গে হয়ে যাওয়া অভদ্রতার কথা জানায়। এই সময় ছোট্ট একটা বাচ্চা মেয়ে জানায়, স্কুলে যাওয়ার সময় টোটোওয়ালা গাড়ি থামিয়ে আমাকে চকলেট কিনে দেয়, এরপর আমার শরীরে এখানে ওখানে হাত দেয়। ওই বাচ্চা মেয়েটার এমন কথা শুনে সেখানে সবাই ইমোশনাল হয়ে পড়ে। কৃষ্ণ তখন বলে, এবার তুমি খুশি তো? তুমি এই বাচ্চাটাকে বলো অটোওয়ালারা এমনই হয়ে থাকে, এগুলো সহ্য করে নেয়। এরপর কৃষ্ণের মা তার ভুলটা বুঝতে পারে। এরপর কৃষ্ণ এক এক করে সেই সমস্ত লোকদেরকে মারতে শুরু করে যারা মেয়েদের সঙ্গে খারাপ কাজ করতো। অন্যদিকে দেখা যায় জিপির খবর মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, পুরো দেশ উত্তাল হয়ে গেছে, মানুষজন আন্দোলন শুরু করে দেয়। এরপর দেখতে দেখতে কেসের প্রথম আদালত শুরু হয়ে যায়। নন্দিনীর হয়ে কেস লড়ছিল বিনীতার বাবা এবং অপোজিশনে ছিল অদিতি রায়। মানিক জজকে বলে, স্যার নন্দিনীর কাছ থেকে একটা চিঠি পাওয়া গিয়েছিল যেটা প্ল্যান করে গায়েব করে দেওয়া হয়েছে। এরপর সেই জেলেকে কাঠগড়ায় হাজির করা হয়, তবে সে বলে, স্যার আমি কোনো চিঠি পাইনি, এরা মিথ্যা বলছে। অন্যদিকে হাবিলদার বলে, স্যার আমি সারাক্ষণ ক্রাইম স্পটে ছিলাম। এরপর কলেজের সিসিটিভি ক্যামেরা চালানো হয়, সেখানে হাবিলদার বা কৃষ্ণ কাউকেই দেখানো হয় না। মানিক তখন বলে, স্যার এসব ভিডিও সব ফেক, আমাকে সময় দিন, আমি সবকিছু প্রমাণ করে দেব। জজ সাহেব তখন 2 দিন পরে একটা ডেট দেয়। 2 দিন পরে মানিক এখানে একটা ভিডিও প্লে করে যেটা ছিল আশেপাশের দোকানের সিসিটিভি ক্যামেরার ভিডিও রেকর্ড, যেখানে দেখা যায় ঘটনার দিন হাবিলদার বাইকে করে কোথাও একটা যাচ্ছে এবং কৃষ্ণ তার পিছু করছে। মানিক বলে, স্যার খুনের দিন নন্দিনীর ফোনে একটা কল এসেছিল, যেই কলের লোকেশন জিপের বাড়ির কাছাকাছি। অদিতি তখন বলে, সিম কার্ড কার নামে রেজিস্টার্ড করা আছে সেটা বলুন। মানিক বলে, জিপের মতো বড় মানুষেরা কখনোই নিজের নামে সিম কার্ড কেনে না, সিম রেজিস্টার্ড করা ছিল সেতু নামে। তবে পুরো মাসে এই সিম থেকে অনলাইনে যতগুলো অর্ডার এসেছে সব অর্ডারগুলো জিপির বাড়িতে ডেলিভারি হয়েছে। এসব শোনার পর অদিতির আর কিছু বলার থাকে না, তাই সে জজের কাছে আরো কিছু টাইম চায়। এরপর চলে আসে কেসের ফাইনাল শুনানির দিন। 3 জন পুলিশের কাছে আত্মসমর্পণ করে। তারা বলে, আমরাই নন্দিনীকে খুন করেছি। তখন একজন বলে, আমার নাম সেতু, আমি আর নন্দিনী একই কলেজে পড়ি, আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম। তবে একদিন আমি বুঝতে পারলাম নন্দিনী শুধু আমার সঙ্গে নয়, এদের সঙ্গে ভালোবাসা নাটক করছে। এজন্য আমরা ঠিক করি ওকে মেরে ফেলবো। তখন প্ল্যান করে ওকে ব্রিজের কাছে নিয়ে আসি আর গলা টিপে ওখানেই মেরে ফেলি। জজ সাহেব তখন বলে, তোমরা যে সত্য বলছো সেটা কিভাবে বিশ্বাস করব? তারা বলে, মারার পর নন্দিনীর ফোনটা আমাদের কাছে রেখে দিয়েছিলাম। এখান থেকে খুব ভালো মতোই বোঝা যায় জিপি নিজেকে বাঁচানোর জন্য এদেরকে ফাঁসাচ্ছে। এরপর পিএস বলে, স্যার হাবিলদার সেদিন চিঠি নিয়ে এসেছিল আর তাতে সেতুর নাম লেখা ছিল। এসব জিপি স্যার যাতে জানতে না পারে তাই আমি চিঠিটা পুড়িয়ে দিয়েছিলাম। কিছু লোক তখন বলে তারা সেতু আর নন্দিনীকে একসঙ্গে কলেজে ঘুরতে দেখেছে। মানিকের কাছে কোনো প্রমাণ না থাকায় জজ তার রায় শোনাতেই যাচ্ছিল। তখন কৃষ্ণ বলে, আমি কিছু বলতে চাই। জর্জ অনুমতি দিলে কৃষ্ণ বলতে শুরু করে।
আর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। নন্দিনীর ভিডিও লিকের পর সে জিপির কাছে যায় আর তাকে বলে, স্যার সবাই এসবের জন্য আমাকে দায়ী করছে, কলেজ থেকে আমাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, আমার দোষ কোথায়? জিপি বলে, আমি সব বুঝতে পারছি, কিন্তু এটা হলো ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এরপর জিপি নন্দিনীকে ছয় আর বলে, তুমি চাইলে আমি সবকিছু ঠিক করে দেব। জিপি তাকে একটা কার্ড দিয়ে রাত 10টার সময় তার গেস্ট হাউসে আসতে বলে। নন্দিনী বুঝতে পারে এসব কথা যাকেই বলবে কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই তাকে দোষী হিসেবে মেনে নিয়েছে। এই কারণে সে আত্মহত্যা করার চেষ্টা করে। তখন কৃষ্ণ তাকে বাঁচিয়ে নিয়েছিল। এরপর কৃষ্ণ নন্দিনীর মুখে এসব শোনার পর ঠিক করে সে জিপিকে শাস্তি দেবেই। সব শুনে জজ সাহেব বলে, তুমি প্রথম থেকে গল্প শুনিয়ে যাচ্ছ, কিন্তু তোমার কাছে কোনো প্রমাণ নেই, তাই তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না। শুধুমাত্র মৃত নন্দিনী বয়ান দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন কৃষ্ণ বলে, স্যার নন্দিনী বয়ান দিলে সব ঠিক হয়ে যাবে? তখনই আমরা কোর্টের মাঝখানে নন্দিনীকে দেখতে পাই, অর্থাৎ নন্দিনী মারা যায়নি। কৃষ্ণ আর মালিক মিলে নন্দিনী মারা যাওয়ার সবাই একটা নাটক করছিল। তারা মর্গ থেকে একটা লাশ কিনে বিকৃত করে সেখানে নন্দিনীর পাশ দিয়ে দেয় আর নদীতে ফেলে দেয়। তারা ভেবেছিল এই চিঠিটা দিয়ে জিপির সত্যতা বেরিয়ে আসবে, তবে দুর্ভাগ্যের বিষয় হলো পুলিশ এই চিঠিটা গায়েব করে দেয়। তাই বাধ্য হয়ে জিপির নামে মার্ডার কেসের ফাইল করে, যার ফলে কেসটা মিডিয়ার হেডলাইনে চলে আসে। তখন সে কোর্টে আরো কয়েকজন মহিলাকে নিয়ে আসে, যাদের কাছে জিপির দেওয়া কার্ড ছিল। জর্জ বলে, তোমরা একে লুকিয়ে কেন রেখেছিলে? যদি আরো আগে আনতে তাহলে কেসটা আরো আগে সমাধান হয়ে যেত। কৃষ্ণ বলে, হতো না স্যার, যেহেতু হ্যারাসমেন্টের কেস তাই কেউ পাত্তা দিত না। কেসটাকে মার্ডারের মতো সাজানো হয়েছে বলেই এত দূর অব্দি এগিয়েছে। আসলে জিপির মতো লোকেরা যদি অপরাধ করে তাহলে মৃত মানুষদের এসেই বয়ান দিতে হবে, নয়তো কেউ বিশ্বাসই করবে না। কত মেয়ে রয়েছে যাদের উপর হয়ে যাওয়া অন্যায় অত্যাচারের কথা কাউকে ভয় বলতে পারে না, তবে এরা অত্যাচারীকে ভয় পায় না। এরা ভয় পায় সমাজ কি বলবে, আত্মীয় স্বজনরা তাদেরকে কোন চোখে দেখবে। কোর্ট এরপর তার রায় শোনায়, যেখানে জিপিকে দোষী ঘোষণা করা হয়। আর কৃষ্ণ যেহেতু মিথ্যে এফআইআর করছিল তাই তার 6 মাসের জেল হয়। একই সাথে মানিককেও কাউন্সিল থেকে কিছু সময়ের জন্য বরখাস্ত করা হয়। অন্যদিকে নন্দিনী আবার মাথা উঁচু করে হাঁটতে শুরু করে। আর এর সাথে এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়।